সেটা এক জ্বলন্ত সমস্যা। পদ্মায় সেতু হয়েছে, কিন্তু ফারাক্কা আমাদের পদ্মায় শুকিয়ে ফেলেছে। পদ্মা নদী আমাদের পূর্ববঙ্গের বসতি, জীবন আর জীবিকার ছিল মূল উপাদান। ফারাক্কা এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন, ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি। এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে, আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজের উছিলায় ভারত বিরোধী রাজনীতি করে গেছে, সমাধানের পথ খোঁজেনি। কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে, আমাদের সংকট কাটেনি। মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্য আমরা এই আলাপটা 4টা পর্বে ভাগ করে আলাপ করব। প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে। দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা। তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি, এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ। আসুন আমরা একে একে দেখি কিভাবে ফারাক্কা সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে। ভারত সরকারের ডকুমেন্টে এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে, ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল। এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট। কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল আমরা পরে দেখব ভারতের এই লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা। তার আগে আমরা গুগল আর্থ থেকে দেখে নেই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয়। এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা কিন্তু বাঁধ নয়, ব্যারেজ। এই ব্যারেজের ওই পারে বাংলাদেশ, দেখেন শুকনো নদী, চর পড়ে গেছে। আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে, এই যে বাইরে দেখেন একটা চ্যানেল, এই চ্যানেল কাটা হয়েছে, এটা কৃত্রিম চ্যানেল। এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে। আমরা নিচে নামি, আরো নিচে নামি, আরো নিচে নামি, আরো নিচে নামি, এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়ছে। তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে, কলকাতার দিকে যাচ্ছে। তারপরে এই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গা সাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি। এখন আসেন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে কি ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে। না, কোন উদ্দেশ্যই সফল হয়নি। আমার কথা না, এটা ইন্ডিয়ান এক্সপার্টদের কথা। যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, ভারত সেই পারপাস ডিফিটেড হয়েছে। কেন হয়েছে সেটার উত্তরটা একটু জটিল, আমি সে বিস্তারিত এক্সপ্লেনেশনে যাব না। কিন্তু উপসংহার হচ্ছে ভারতের লক্ষ্য অর্জিত হয়নি। তার মানে হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি। শুধু তাই না, ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা আছে, সুন্দরবন ধ্বংস হয়েছে, গঙ্গায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে। গঙ্গাসাগর দ্বীপের 30 বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে। সেখানে 14টা গ্রাম ছিল। এই 14টা গ্রামের মানুষ নেহায়েতি দরিদ্র, খেটে খাওয়া মানুষ, যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তো গেছি, আপনারাও যাচ্ছেন। কেন 14টা গ্রাম বিলীন হলো, কারণটা খুব ইন্টারেস্টিং। আমরা এটা পরে অ্যানিমেশনে দেখব, তাও এখানে বলে রাখি। নদী শুধু পানি বয়ে আনে না, সাথে আনে পলি। পানি যদি নদীর দেহ হয় তাহলে পলি নদীর আত্মা বা রূহ। গঙ্গা নদী যে পলি আনত তা পদ্মা এবং গঙ্গায় সমান ভাগে ভাগ হয়ে 2 অববাহিকায় প্রবাহিত হতো। এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে। পলি আসা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে, এসে ভূমিকে গ্রাস করতে থাকে। এটা সমুদ্রের ক্ষুধা।
ফারাক্কা ব্যারেজ দিয়ে পলির বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এর ফলে বাংলাদেশে চর পড়ে যাচ্ছে পদ্মায়, আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা। তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে। এটা থামবে না। দেখবো নদী কিভাবে রিকভার করে, তারপরে আমরা ব্যবস্থা নেব কিভাবে এটাকে লং টার্ম সলিউশনের দিকে এগোনো যায়। ভারত চায় বাংলাদেশ যেন তার সিকিউরিটি থ্রেট হিসেবে না থাকে। এই কাজে যদি ভারত এগিয়ে আসে, বাংলাদেশের মানুষের বিশ্বাস ভারত অর্জন করতে পারবে। আলগা মোমেনের স্বামী স্ত্রী নয়, সত্যিকারের আঞ্চলিক সহযোগিতার সূচনা হবে। নেগোসিয়েশন মানে অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া নয়, দুই পক্ষই যেন বিজয়ী হয়। ফারাক্কা সমস্যার সমাধান হলে দুই দেশের সাধারণ মানুষ বিজয়ী হবে। এই কাজটা করতে শুধু মগজ না, হৃদয়ও লাগবে। আশা করি দুই দেশে একদিন না হয় একদিন মেধাবী আর হৃদয়বান নেতারা আসবেন। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই সামান্য ভিডিও তাদের চিন্তায় কিছুটা সাহায্য করলে আজকের কাজটা সার্থক হবে। আমরা সেই দিনের অপেক্ষায়। ডাক্তার পিনাকি ভট্টাচার্যের যে ভিডিওটি দেখলেন, সহজেই বুঝে নিলেন যে ভারতকে শায়েস্তা নিনজা টেকনিক। এখন শুনুন আজকে যে ফেনীতে 3 লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎহীন সেই খবর। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকে জনপদ সব ভরে গেছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। জেলার 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বন্যা দুর্গত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, বন্যার পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সোমবার 19 আগস্ট রাত থেকেই জেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে 3 উপজেলা সহ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ পুরোপুরি সংযোগ বন্ধ করা দেওয়া হয়। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ফেনী শহরের জলাবদ্ধতার কারণে দুপুর থেকে রাত অবধি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরশুরামের সাতকুচিয়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, বন্যার পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে। পানির তীব্র স্রোতের কারণে ঠিকভাবে উদ্ধার কাজও করতে পারছেন না। এর মধ্যে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও দুর্ভোগ পড়তে হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, জেলায় 4 লাখ গ্রাহকের মধ্যে 3 লাখের বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত যে আমাদের রিপোর্ট ছিল, জেলার সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অল্প কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিকভাবে রাখা হয়েছে। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, আমাদের প্রায় 70% গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দেখুন, সাম্প্রতিক সময় বাংলাদেশের ওপর দিয়ে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, সেটা শুধু অপর বর্ষার নয়, মানে শুধু বৃষ্টির পানির কারণে নয়। তারা জানেন, ভারত তাদের যে ব্রিজ থেকে আমাদেরকে পানি ছেড়ে দিয়ে তারা শুষ্ক মৌসুমে আমাদের এলাকাগুলো মরুভূমিতে পরিণত করে দিচ্ছে, আর বর্ষার মৌসুম আসলেই এভাবে আমাদেরকে ডুবিয়ে মারছে। এক অপূরণীয় ক্ষতি।